ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি বিষয়ে একটা ক্লাস দেওয়ার জন্য। সেজন্য আজকে এই ক্লাসে আমি স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি বিষয় নিয়ে সহজভাবে এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি এই দুটো বিষয়কে বুঝতে পারবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতিকে বুঝতে গেলে আমাদের অনুমান বিষয়ে যে ক্লাসগুলো করেছিলাম সেগুলোকে একটু স্মরণ করতে হবে। তাহলে দেখো, অনুমান কি? অনুমান হচ্ছে যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতি, তাই তো? তাহলে যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতিকে ভারতীয় দর্শনে কি বলা হয়? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতিকে প্রমাণ বলা হয়, তাই তো? তাহলে অনুমান কি? অনুমান হচ্ছে প্রমাণ। এই অনুমান প্রমাণের মাধ্যমে যে জ্ঞানটা আমরা পাই সেই জ্ঞানটাকে কি বলা হচ্ছে? সেই জ্ঞানটাকে বলা হচ্ছে অনুমিতি। তাহলে অনুমিতি কি হয়ে গেল? অনুমিতি হয়ে গেল যথার্থ জ্ঞান। আর এই যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে কি বলে? যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনে বলা হয় প্রমা, তাই তো? তাহলে অনুমান হয়ে গেল কি? প্রমাণ। আর অনুমিতি হয়ে গেল প্রমা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, ন্যায় দর্শনে অনুমানকে বিভিন্ন ভাবে কিন্তু ভাগ করা হয়েছে। কখনো প্রয়োজন বা উদ্দেশ্য অনুসারে, কখনো হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ রয়েছে তার প্রকৃতি অনুসারে প্রাচীন নৈয়ায়িকরা অনুমানকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। আবার হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ রয়েছে তার প্রকৃতি অনুসারে নব্য নৈয়ায়িকরা অনুমানকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তো সেই সমস্ত ভাগ নিয়ে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব না। আমরা প্রয়োজন বা উদ্দেশ্য অনুসারে অনুমানকে কিন্তু দুভাগে ভাগ করা হয়। তাহলে প্রয়োজন বা উদ্দেশ্য অনুসারে অনুমানকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে স্বার্থানুমান, আর একটাকে অনুমানকে বলা হচ্ছে পরার্থানুমান। তাহলে উদ্দেশ্য বা লক্ষ্য বা প্রয়োজন অনুসারে অনুমানকে দুভাগে ভাগ করা হচ্ছে, স্বার্থানুমান এবং পরার্থানুমান। ক্লিয়ার? স্বার্থানুমানের মাধ্যমে যে জ্ঞানটা আমরা পাই বা লাভ করি সেই জ্ঞানটাকে বলা হচ্ছে স্বার্থানুমিতি। তাহলে স্বার্থানুমানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলা হচ্ছে স্বার্থানুমিতি। ঠিক একইভাবে পরার্থানুমানের মাধ্যমে লব্ধ জ্ঞানকে বলা হচ্ছে পরার্থানুমিতি। পরার্থানুমিতি। ক্লিয়ার? তাহলে উদ্দেশ্য বা প্রয়োজন অনুসারে অনুমানকে দুভাগে ভাগ করা হয়, স্বার্থানুমান এবং পরার্থানুমান। স্বার্থানুমানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলা হচ্ছে স্বার্থানুমিতি, আর পরার্থানুমানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বলা হচ্ছে পরার্থানুমিতি। ক্লিয়ার? এবার দেখো, এই স্বার্থানুমিতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা পাবো স্বার্থ যোগ অনুমিতি। তাহলে স্বার্থ যোগ অনুমিতি মিলে তৈরি হলো কি? স্বার্থানুমিতি। ক্লিয়ার? এই স্বার্থকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা আরো দুটো শব্দ পাবো, স যোগ অর্থ। তাহলে স যোগ অর্থ হয়ে গেল কি? স্বার্থ। আর অনুমিতি যুক্ত হলে হয়ে গেল কি? তাহলে স যোগ অর্থ যোগ অনুমিতি হয়ে গেল কি? স্বার্থানুমিতি। ক্লিয়ার? আচ্ছা, স মানে কি? স মানে হচ্ছে নিজ বা নিজের। অর্থ মানে কি? প্রয়োজন। অর্থ মানে প্রয়োজন। আর অনুমিতি মানে অনুমিতি জ্ঞান, বা আমরা বলতে পারি পরোক্ষ জ্ঞান। তাহলে কি দাঁড়াচ্ছে? নিজের প্রয়োজনের যে অনুমিতি তাকেই বলা হচ্ছে স্বার্থানুমিতি,
তাহলে নিজের প্রয়োজনে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে অনুমিতি হয় তাকেই বলা হচ্ছে স্বার্থানুমিতি। আর এই স্বার্থানুমিতি যার মাধ্যমে হচ্ছে তাকে বলা হচ্ছে কি স্বার্থানুমান। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি নিজের প্রয়োজনে, নিজের প্রয়োজনের জন্য যে অনুমিতি হয় তাই স্বার্থানুমিতি। তাহলে নিজের প্রয়োজনের জন্য যে অনুমিতি হয় তাই স্বার্থানুমিতি। তাহলে স্বার্থানুমিতিতে নিজের প্রয়োজন সিদ্ধ করার জন্য কিন্তু অনুমিতি জ্ঞানটা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দূরের কোনো পাহাড়ে, দূরের কোনো পর্বতে যদি আমরা ধোঁয়া দেখে সেখানে আগুনের অস্তিত্ব অনুমান করি, তাহলে সেক্ষেত্রে যে অনুমিতিটা হয় সেই অনুমিতিটাকে বলা হচ্ছে স্বার্থানুমিতি। এবার এই স্বার্থানুমিতিকে কিন্তু ভাষায় প্রকাশ করার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি আমরা স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করি তাহলে কিন্তু অনুমানটার প্রকৃতি হবে এইরকম। ওই পর্বতটি বহ্নিমান। ওই পর্বতটি বহ্নিমান মানে ওই পর্বতে আগুন আছে, কারণ ওই পর্বতটি ধূমবান, অর্থাৎ ওই পর্বতে ধূম বা ধোঁয়া আছে এবং যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, যথা রান্নাঘর। ক্লিয়ার? তাহলে দেখো ওই পর্বতটি বহ্নিমান মানে ওই পর্বতে আগুন আছে, কারণ ওই পর্বতটি ধূমবান মানে ওই পর্বতে ধোঁয়া আছে এবং যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, যথা রান্নাঘর। তাহলে দেখো পর্বতে ধূম প্রত্যক্ষ করে এবং ধূমের সঙ্গে আগুনের যে ব্যাপ্তি সম্বন্ধ রয়েছে সেই ব্যাপ্তিকে স্মরণ করার পর নিজের জন্য যখন আমরা পর্বতে আগুনের অস্তিত্ব অনুমান করি তখন সেটা হয়ে গেল কি স্বার্থানুমান। আর এই স্বার্থানুমানের মাধ্যমে আগুনের জ্ঞানটা আমরা পাচ্ছি, এর জন্য স্বার্থানুমানের দ্বারা প্রাপ্ত জ্ঞানকে বলা হচ্ছে কি স্বার্থানুমিতি। এবার দেখো এই স্বার্থানু মানে কয়টা অবয়ব বা বচন রয়েছে। একটা অনুমানের বাক্যগুলিকে বলা হয় অবয়ব বা বচন। তো দেখো এই স্বার্থানুমানে এই একটা অবয়ব রয়েছে, এই একটা অবয়ব রয়েছে এবং এই একটা অবয়ব। তাহলে এই স্বার্থানুমানে কয়টা অবয়ব রয়েছে? তিনটা অবয়ব রয়েছে। এর জন্য এই স্বার্থানুমানকে বলা হয় ত্রি-অবয়বী অনুমান। বোঝা গেল? তাহলে ওই পর্বতটি বহ্নিমান কারণ ওই পর্বতটি ধূমবান এবং যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, যথা রান্নাঘর। এই তিনটা অবয়ব বা তিনটা বাক্য মিলে তৈরি হলো স্বার্থানুমান, আর তিনটা বাক্য মিলে তৈরি হলো জন্য এই অনুমানকে বলা হচ্ছে ত্রি-অবয়বী অনুমান। এবার চলো পরার্থানুমিতি। তাহলে পরার্থানুমিতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো পরার্থ যোগ অনুমিতি। এই পরার্থকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো পর যোগ অর্থ। তাহলে পর যোগ অর্থ হয়ে গেল পরার্থ। আর অনুমিতি যদি আমরা এখন যুক্ত করি
তাহলে হয়ে যাবে কি পরার্থানুমিতি। পরার্থানুমিতি। আচ্ছা, পর মানে কি? পর মানে হচ্ছে অন্য, অন্যজন বা অন্য মানুষ বা অপর। অর্থ মানে প্রয়োজন, আর অনুমিতি মানে হচ্ছে অনুমিতি জ্ঞান বা পরোক্ষ জ্ঞান। তাহলে অপর মানুষকে বোঝানোর জন্য, অপর মানুষের সামনে কিছু প্রতিষ্ঠা করার জন্য যে অনুমিতি জ্ঞানটা হয়, সেই অনুমিতিটা কি বলা হচ্ছে কি পরার্থানুমিতি। ক্লিয়ার? তাহলে অপর মানুষকে, অপর মানুষের সামনে কিছু প্রমাণ করার জন্য বা কিছু প্রতিষ্ঠা করার জন্য যে অনুমান করা হয়, সেই অনুমানকে বলা হচ্ছে পরার্থানুমান। আর এই পরার্থানুমানের মাধ্যমে প্রাপ্ত যে জ্ঞানটা আমরা অপর মানুষের মনে সঞ্চয় বা অপর মানুষের মনে প্রতিষ্ঠা করাতে পারি, তখন সেই জ্ঞানটা কি বলা হচ্ছে পরার্থানুমিতি। একইভাবে পরার্থানুমিতি জ্ঞান, তাহলে পরার্থানুমিতি জ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের 5টা বাক্যের প্রয়োজন হয় বা 5টা অবয়বের প্রয়োজন হয়। তাহলে পরার্থানুমান প্রক্রিয়ার জন্য 5টা অবয়বের প্রয়োজন হয়। এই 5টা অবয়বের কিন্তু আবার বিভিন্ন নাম রয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথম অবয়বটাকে বলা হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা কি? ওই পর্বতটি বহ্নিমান। তাহলে ওই পর্বতটি বহ্নিমান মানে ওই পর্বতে আগুন আছে। তাহলে এটা আমরা শ্রোতার কাছে উপস্থাপনা করি। এবার এই বাক্যটা শুনে শ্রোতা জিজ্ঞাসা করতেই পারে তার কারণ কি? ওই পর্বতে যে আগুন রয়েছে তার কারণ কি? এই কারণ হিসাবে বা হেতু, কারণ হিসাবে বা হেতু হিসাবে আমাদেরকে উল্লেখ করতে হয় কি ওই পর্বতটি ধূমবান। তাহলে ওই পর্বতটি বহ্নিমান, এই বাক্যটা শুনে শ্রোতা জিজ্ঞাসা করতে পারে যে এমন বলার কারণ কি? তখন হেতু বা কারণ হিসাবে আমাদেরকে বলতে হয় যেহেতু ওই পর্বতটি ধূমবান, অর্থাৎ ওই পর্বতে ধোঁয়া আছে। এবার ওই পর্বতে ধোঁয়া আছে, ধোঁয়া থাকলে যে সেখানে আগুন থাকবে, শ্রোতার মনে কিন্তু এই প্রশ্ন উঠতে পারে। এর জন্য এই প্রশ্ন দূরীকরণের জন্য শ্রোতার সামনে কি করা হয়? উদাহরণের প্রয়োজন হয়। তাহলে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, যথা রান্নাঘর। তাহলে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, এই উদাহরণটাও কিন্তু আমরা শ্রোতার সামনে উপস্থাপনা করলাম। তাহলে এই উপস্থাপনা করার মধ্য দিয়েও কিন্তু পর্বতে আগুনের সম্বন্ধে শ্রোতার মনে নিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় না, একটা সংশয় থেকে যায়। এই সংশয়টাকে দূর করার জন্য আমাদের অপর একটা বাক্যের প্রয়োজন হয়, যে বাক্যটাকে বলা হচ্ছে উপনয়। উপনয়ে কি দেখানো হয়? শ্রোতা প্রশ্ন করতে পারে যে রান্নাঘরে যে ধূম এবং বহ্নি থাকে, ঠিক একই রকম বহ্নি কি ওই পর্বতে থাকে? এর জন্য বলা হয় কি পর্বতে বহ্নি ব্যাপ্য ধূম আছে। তাহলে পর্বতে বহ্নি ব্যাপ্য ধূম আছে, অর্থাৎ রান্নাঘরের ধূমের মতোই ওই পর্বতে ধূম আছে এবং রান্নাঘরের বহ্নির মতোই কিন্তু ওই পর্বতে বহ্নি আছে। রান্নাঘরে ধূম এবং বহ্নির মধ্যে যেরকম সম্বন্ধ রয়েছে, ঠিক একইভাবে ওই পর্বতে কিন্তু ধূম এবং বহ্নির মধ্যে একই রকম সম্বন্ধ রয়েছে। এটাই বোঝানোর জন্য এই উপনয় বাক্যটির ব্যবহার করা হয়। এরপরে নিগমন বাক্যে সুতরাং
ওই পর্বতটি বহ্নিমান। তাহলে দেখো নিগমান বাক্যে তাহলে কি বলা হয়, যে সুতরাং ওই পর্বতটি বহ্নিমান মানে ওই পর্বতে আগুন আছে। তাহলে এবার দেখো প্রতিজ্ঞা বাক্য এবং নিগমান বাক্য কিন্তু মোটামুটি ভাবে কিন্তু এক আকারে এক হলেও কিন্তু তাদের অর্থ কিন্তু আলাদা। প্রতিজ্ঞা বাক্যে যেটা অপ্রমাণিত ছিল, নিগমন বাক্যে কিন্তু সেটা কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে পদার্থানুমানের ক্ষেত্রে কয়টা অবয়বের প্রয়োজন হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই তো? এই পাঁচটা অবয়ব মিলে তৈরি হলো পদার্থানুমান। এর জন্য এই পদার্থানুমানকে বলা হয় কি, পঞ্চ অবয়বী ন্যায়। তাহলে পাঁচটা বাক্য দিয়ে তৈরি একটা মহান বাক্যকে বা মহাবাক্যকে বলা হচ্ছে পদার্থানুমান বা পঞ্চ অবয়বী ন্যায়। তাহলে পঞ্চ অবয়বী ন্যায় কয়টা অবয়ব থাকে, পাঁচটা অবয়ব থাকে। এই পাঁচটা অবয়বের নাম কি, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। প্রতিজ্ঞা বাক্য এবং নিগমন বাক্য আকারে এক হলেও তাদের অর্থ আলাদা। প্রতিজ্ঞাতে যা অপ্রমাণিত ছিল, নিগমনে কিন্তু সেটা প্রমাণিত রূপে উপস্থিত হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পদার্থানুমান। তাহলে অপর মানুষের সামনে পর্বতে যে বহ্নি আছে এটা প্রমাণ করার জন্য যে অনুমিতিটা করা হয়, যে অনুমিতি জ্ঞানটা হয়, সেটাকেই বলা হচ্ছে পদার্থানুমিতি। আর যে প্রক্রিয়ার মাধ্যমে পদার্থানুমিতিটা সম্পন্ন হয় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে পদার্থানুমান। ক্লিয়ার? তাহলে পদার্থানুমানের দ্বারা প্রাপ্ত জ্ঞানকে বলা হচ্ছে পদার্থানুমিতি। তাহলে পদার্থানুমান কি, পদার্থানুমান হচ্ছে একটা প্রমাণ, আর পদার্থানুমিতি হচ্ছে প্রমা বা যথার্থ জ্ঞান। একইভাবে স্বার্থানুমান হচ্ছে প্রমাণ, আর স্বার্থানুমিতি হচ্ছে কি, প্রমা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে স্বার্থানুমিতি এবং পদার্থানুমিতি। তাহলে স্বার্থানুমানের ক্ষেত্রে তিনটা অবয়ব থাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি, কিন্তু পদার্থানুমানের ক্ষেত্রে সেটাকে অবশ্যই ভাষায় প্রকাশ করতে হবে। এবং পদার্থানুমান প্রক্রিয়াটিকে ভাষায় প্রকাশ করতে গেলে পাঁচটা অবয়বের প্রয়োজন রয়েছে। এই পাঁচটা অবয়বের প্রয়োজন রয়েছে জন্য এই পদার্থানুমানকে বলা হচ্ছে পঞ্চ অবয়বী ন্যায়। আর এই পদার্থানুমান প্রক্রিয়ার মাধ্যমে যে যথার্থ জ্ঞানটা উৎপন্ন হচ্ছে সেই যথার্থ জ্ঞানটাকেই বলা হচ্ছে পদার্থানুমিতি। ক্লিয়ার? তাহলে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু এই স্বার্থানুমান এবং পদার্থানুমান বিষয়টিকে তোমরা খুবই সহজভাবে বুঝতে পারবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।